দেখুন, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সৃষ্টি হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমার মনে হয় না এত খারাপ অবস্থা, চরম দুঃসহ প্রতিটি মুহূর্ত আমরা অতিক্রম করছি। আজকে বাংলাদেশের 17 কোটি মানুষের কথা বলার কোনো অধিকার নেই। আজকে বাক স্বাধীনতা বলেন অথবা গণতান্ত্রিক অধিকার বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ বলেন, রাজনৈতিক যে স্বাধীনতা, রাজনৈতিক কথা বলার যে অধিকার, সমস্ত কিছুই কিন্তু আজকে বর্তমান অবৈধ, অসাংবিধানিক, দখলদার, ষড়যন্ত্রকারী অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা চলছে। আজকে বাংলাদেশের মানুষের জীবনে চরম নাভিশ্বাস উঠেছে। পারিবারিক জীবন, জাতীয় জীবন এবং অর্থনৈতিকভাবে, আর্থিকভাবে বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি শ্রেণী পেশার মানুষ, প্রতিটি পর্যায়ের মানুষ আজকে চরমভাবে কষ্টের ভিতর দিয়ে প্রতিটি মুহূর্ত পার করছে। মানুষের জীবনের কোনো বেঁচে থাকার যেমন সম্ভাবনা, সেই সম্ভাবনার সমস্ত পথগুলো আজকে একে একে বন্ধ হয়ে যাচ্ছে। আজকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। আজকে রাজনৈতিক কর্মী, বিশেষ করে বাংলাদেশের মানুষের সবচাইতে জনপ্রিয় দল, বাংলাদেশের মানুষের আস্থার ঠিকানা, বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে, পথে প্রান্তরে, গ্রামে, তৃণমূল পর্যায়ের মানুষের কাছে আওয়ামী লীগ একটি আস্থার ঠিকানা। বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে মহান স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই মহান স্বাধীনতা যুদ্ধের, রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের নেতৃত্ব দিয়েছে যে দল, বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে কাদের হাতে, আজকে দেশের মানুষের অধিকার, দেশ রাষ্ট্র কাদের হাতে, কাদের দখলে আজকে পৌঁছেছে? যারা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের কথা বলে, বাংলাদেশের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলে, ষড়যন্ত্র করে, প্রতারণা করে, বিভ্রান্ত করে বিদেশি প্রভুদের ডলারে, বিদেশি টাকা খেয়ে, ডিপ এস্টেটের পরিকল্পনার সাথে একাকার হয়ে একটি ষড়যন্ত্রের অভ্যুত্থান, যে অভ্যুত্থানে চক্রান্ত ও রক্তক্ষয়ী যে অভ্যুত্থান ঘটিয়েছে, যার সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক ছিল না, বিভ্রান্তি ছিল, প্রতারণা ছিল, ঠকবাজি ছিল। আজকে সেই বাংলাদেশে, সেই 71-এর পরাজিত শক্তি, 71-এর যারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ বিরোধী শক্তি, যারা এখনো বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তারা আজকে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। রাষ্ট্রীয় ক্ষমতা তারা বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার জন্য, তাদের স্বার্থকে বাস্তবায়নের জন্য, ব্যক্তিগত ডক্টর মোহাম্মদ ইউনূস তার গোষ্ঠীর স্বার্থ কায়েমের জন্য, সন্ত্রাসীদের এবং ঠ্যাঙারে বাহিনীদের স্বার্থ কায়েমের জন্য, জঙ্গিবাদীদের অভয়ারণ্যে পরিণত করার জন্য আজকে একের পর এক তারা নিপীড়ন, নির্যাতন, মামলা, হত্যা, গ্রেপ্তার, মামলা বাণিজ্য, এমনকি গ্রেপ্তার বাণিজ্য থেকে আরম্ভ করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শ্রেণী পেশার মানুষ থেকে আরম্ভ ব্যক্তিবর্গ, সরকারি বেসরকারি থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ের মামলা পর মামলা দিয়ে হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এখনো প্রতিদিন, প্রতিটি মুহূর্ত গ্রেপ্তারের পর গ্রেপ্তার চলছে এবং নিপীড়ন, নির্যাতন। মব কিলাররা আজকে বিভিন্নভাবে সেই 5ই আগস্টের থেকে আগে থেকে শুরু করেছে। 5ই আগস্টের থেকে তার তীব্রতা বাড়তে বাড়তে 15ই আগস্ট পর্যন্ত যেভাবে চালিয়েছে, মাঝে মাঝে একটু বারে কমে এই সমস্ত নানান নাটক ও তালবাহানা করে এখনো প্রতিটি মুহূর্তে আবার নতুন করে মব কিলাররা নতুন নাটক শুরু করেছে। আর নাটকের
প্রথম পর্যায়ে নাটকগুলি তারা একে একে 9 মাস যাবৎ চালিয়ে এখন আবার নতুন নাটক শুরু করেছে। এই নাটকের লক্ষ্য এবং উদ্দেশ্যই হলো বাংলাদেশে মুক্তিকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ, সাধারণ মানুষ, শ্রেণী পেশার মানুষ যারা বাংলাদেশকে অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করে, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, শান্তিপূর্ণ সম্প্রীতির যে বাংলাদেশ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস করে, সেই বাংলাদেশকে ধ্বংস করে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইদের থেকে আরম্ভ করে খ্রিস্টান, বৌদ্ধ, এদের উপরে নিপীড়নের মাত্রা, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিপীড়নের মাত্রার চাইতেও মনে হয় এদের উপরে নিপীড়নের মাত্রার লক্ষ্যটা একটু বেশি। কারণটা কি? যারা সবাই বাংলাদেশের নাগরিক, এই মানুষগুলো আওয়ামী লীগকে সমর্থন করে ভোট দেয়, কারণ তারা নীতি আদর্শগত কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে কারা পারে, সেই দল আওয়ামী লীগ। সেই দলের নেতা জাতির পিতার সুযোগ্য সন্তান দেশরত্ন শেখ হাসিনা। এ কারণে তাদের উপর আক্রোশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী সহ যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করে, রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো, রাষ্ট্র শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষা, আইন শৃঙ্খলা উন্নয়ন, সাধারণ মানুষের সকলের কে একটি সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য যে পুলিশ বাহিনীর দরকার, তারাও এই বর্তমান ঠ্যাঙ্গারে বাহিনী দখলদার সরকারের শত্রুতে পরিণত হয়েছে। কয়েক হাজার পুলিশ বাহিনীর সদস্য সেখানে। নাসিম ভাই, আমাদের ঘুরে দাঁড়াতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে, এটাই বিশ্বের নিয়ম। আর আওয়ামী লীগ গতকাল রাতে হঠাৎ করে নিষিদ্ধ করে দেওয়া হবে, এটা তো কোনো পরিকল্পনা ছিল না, এটার কোনো ধারণা আমাদের ছিল না। সুতরাং আমরা রোড ম্যাপটা কখন করবো আমরা জানতে পেরেছি গভীর রাতে। নাটকটা শুরু হয়েছে ঠিক এরকমটা, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের এদেরকে বহিষ্কার, এদেরকে নিষিদ্ধ করা হবে। কিন্তু নাটকটার একটা পর্যায়ে যে মধ্যরাতে ঘোষণা হলো মূল দল বাংলাদেশ আওয়ামী লীগের এই সমস্ত কার্যক্রমকে বন্ধ করে দেওয়া হবে। এটা কিন্তু এক ধরনের প্রতারণা, এখানেও কিন্তু একটা প্রতারণা। দেখেন, বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা হলো, কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত বিচার না হবে। এ বিচার কতদিন চলবে তার কোনো গ্যারান্টি, কোনো সময়, কোনো কিছু নেই। কার্যক্রম বন্ধ মানে প্রকারান্তরে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হলো, এটাই মূল লক্ষ্য। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ মানে যে আওয়ামী লীগ আছে, টিকে আছে, টিকে থাকবে, এটা যেমন সত্য, আওয়ামী লীগ টিকে আছে, টিকে থাকবে। বাংলার মানুষের হৃদয়ে আওয়ামী লীগের অবস্থান মুছে ফেলার সাধ্য এই অগণতান্ত্রিক ঠ্যাঙ্গারে বাহিনীর সরকারের নেই। তবে আওয়ামী লীগ বিশ্বাস করে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আওয়ামী লীগ এই নতুন যে বহিষ্কারের মুখোমুখি হয়েছে এটা নতুন নয়। এর আগেও 2 বার 3 বার আমরা 58 সালেও আইয়ুব খানের মার্শাল ল জারি করে আওয়ামী লীগ, তো মুক্তিযুদ্ধের চলাকালীন সময় 26শে মার্চ ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এমন 1975 সালের 15ই আগস্টের পরও কিন্তু জিয়াউর রহমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, লাইসেন্স বাতিল করার নামে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সেই অবস্থার ভিতর দিয়ে কিন্তু আওয়ামী লীগ সেই দুঃসহ দিনগুলোকে মোকাবেলা করে আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের অংশগ্রহণের সমর্থনে, বাংলাদেশের মানুষের সক্রিয় সমর্থনের মধ্য দিয়েই আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়ে এত বাধা বিপত্তিকে, পাকিস্তানি শাসক গোষ্ঠীর, শোষণ গোষ্ঠীর দুঃসাহস, নিপীড়নকে, অত্যাচারকে মোকাবেলা করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। মানুষ বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি যাদের ভালোবাসা আছে, সেই মানুষগুলো যারা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বিশ্বাস করে, ভালোবাসে এবং আস্থার ঠিকানা হিসাবে মনে করে, বাংলাদেশের 17 কোটি মানুষের নিরাপদ ঠিকানা, আস্থার মানুষ ছিল দেশরত্ন শেখ হাসিনা, তার উপর আস্থা রেখে বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী, মানুষ, সমর্থক, ভোটার, প্রায় আমাদের 45% সমর্থক বাংলাদেশে আছে, যারা দুঃসময় দুর্দিনেও আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে, ভোট দিয়েছে। সেই মানুষগুলোকে তো নিষিদ্ধ করতে পারবে না, সেই মানুষগুলোকে তো সেই মানুষগুলোই একসময় আমরা ঘুরে দাঁড়াবার জন্য
আমরা রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কর্মসূচি ইতিমধ্যেই আমরা ঘোষণা করেছি। আমরা প্রতিবাদ, প্রতিরোধ, সর্বাত্মক প্রতিরোধ এবং একটি পর্যায়ে যে আমরা আরো শক্ত কঠিন প্রোগ্রাম আমরা দেব। সেক্ষেত্রে অসহযোগ আন্দোলন থেকে আরম্ভ করে যত ধরনের প্রক্রিয়া আছে, যাতে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষের জনস্বার্থে বাংলাদেশের মানুষকে বেঁচে থাকার জন্য, বাংলাদেশ অখণ্ডতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেই রাষ্ট্রটির মানচিত্র আজকে পরিবর্তনের জন্য ষড়যন্ত্র হচ্ছে, যেই রাষ্ট্রটিকে ধ্বংস করার জন্য একাধিকভাবে বিভক্তি করে বাংলাদেশকে পাকিস্তানি শাসক শোষক গোষ্ঠীর যে লক্ষ্য, বিদেশি প্রভুদের যে লক্ষ্য, বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করে দিয়ে বাঙালি জাতিকে বিচ্ছিন্ন করে দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার বিপক্ষে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। বাংলাদেশের মানুষ। আচ্ছা নাসিম ভাই একটু আমার মনে হয় আমরা আরো এজেন্ডা আছে তো। ডাক্তার কিছু বলছিলেন? আমি মাননীয় সংসদ সদস্য, আমাকে কিছু অপ্রিয় প্রশ্ন করতে হবে, আমি তার জন্য আগেই দুঃখ প্রকাশ করছি। 2024-এর 4ই আগস্টের পরে আওয়ামী লীগ অফিস আক্রান্ত হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসস্থান আক্রান্ত হয়েছে, আপনার নিজের বাড়িও ঢাকাতে আক্রান্ত হয়েছে। তারপরে 15ই আগস্টে মোটামুটি ভাবে 32 নম্বরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার আগেই তারপরে সেই 32 নম্বরে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। এবং তারপরে একের পর এক আওয়ামী লীগ নেতা কর্মীদের বাসস্থান, ব্যবসা প্রতিষ্ঠান এবং কি তাদের ব্যক্তিগত আত্মীয় স্বজন আক্রান্ত হয়েছে। শেষ পে 32 নম্বর ভেঙে দেওয়া হয়েছে গত মাস দেড়েক আগে। এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তো আপনি যা বলছেন, আমি 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 দুঃখিত, আপনারা বলছেন আপনাদের কোনো ধারণা ছিল না এরকম কোনো কিছু ঘটবে, এবং আপনি যা বলছেন যে এই মুহূর্তে আপনাদের কোনো, আপনি এখন পর্যন্ত আমাকে যা বলেছেন তার কোনো গঠনযোগ্য পরিকল্পনা আমি খুঁজে পাইনি। তো আপনাদের পরিকল্পনা তাহলে কি? এভাবে চলতে থাকবে না আপনারা অন্য কোনো ভাবে এটাকে মোকাবেলা করার চেষ্টা করবেন? দেখুন, আপনি দুঃখ প্রকাশ প্রথমেই করেছেন, আমি মনে করি আপনি দুঃখ প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। কারণটা হলো ষড়যন্ত্রের কাছে, সন্ত্রাসীদের কাছে আমরা পরাজিত হয়েছি ক্ষণিকের জন্য। ষড়যন্ত্র, বিশ্বাসঘাতক এবং সন্ত্রাসী জঙ্গিবাদীদের কাছে তাদের পরিকল্পনা ছিল, পরিকল্পনা অনুযায়ী, মেটিকুলাস ডিজাইন অনুযায়ী, ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য অনুযায়ী সেই ডিজাইনের কাছে আমরা টিকে থাকতে পারি। সেটা কি কি কারণে হয়েছে সেটা দেশবাসী জানে, আজকে সারা বিশ্ব মানুষ সবাই জানে, আপনিও জানেন। তার মানে আমরা চিরতরে নিঃশেষ হয়ে গেছি, এটা ভাবার কোনো কারণ নেই। সুতরাং আমরা ঘুরে দাঁড়াতে পারব। কি পরিকল্পনা নেব? সব পরিকল্পনা কিন্তু পরিষ্কারভাবে সবকিছু সবসময় প্রকাশ করা যায়। আর 32 নম্বরের কথা বলেছেন, আমাদের হৃদয়ের রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ আমাদেরকে এখনো দুঃখ দেয়, বেদনা হত করে। এর মানে এই নয় 32 নম্বরে যারা আঘাত করে ঘুরিয়ে দিয়েছে, দুইবার জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, তারা রেহাই পেয়ে গিয়েছে অথবা তাদের কিছুই হবে না, এটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি সময় আসবে, আমরা এদেরকে আবার বিচারের মুখোমুখি দাঁড় করাবো, এদের উপযুক্ত শাস্তি দেশবাসী দিবে এবং আমরা সেই জন্য ঘরে বসে আছি, ব্যাপারটা এমন নয়। আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, অতএব আমরা কিছু করতে পারিনি, এটা কারণটা কি? এই কারণগুলোও কিন্তু বিচার করতে হয়, বিশ্লেষণ করতে হয়। আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে, কত নেতাকর্মীদের হত্যা করেছে, কত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে, মামলার নামে আজকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, যেভাবে আমাদের নেতাকর্মীদের তাড়িয়ে বেড়াচ্ছে, জঘন্যভাবে হত্যা করা হচ্ছে, জঘন্যভাবে গ্রেপ্তার করা হচ্ছে, সমস্ত অপশক্তিগুলো, সকল ষড়যন্ত্রকারীরা, সকল জঙ্গিবাদীরা, জঘন্য মৌলবাদীরা আজকে এক হয়েছে। কিন্তু আপনি, এটা তো সত্য, এরা সংখ্যায় এরা কতজন এই যে দখলবাজি করতেছে, এই দখলবাজির অবসান হবে। তার জন্য আমরা জনমত তৈরি করি। আমাদের প্রতিটি ঘটনা, প্রতিটি অপকর্মের জবাব কিন্তু জনগণ দিবে। প্রতিটি অপকর্মের সাক্ষী বাংলাদেশের 17 কোটি মানুষ। সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের 4 থেকে 5 কোটি সমর্থক আছে।
তারা অস্ত্রবাজ না, আমাদের নেতাকর্মীরা সশস্ত্র না, পরিকল্পিতভাবে ট্রেনিং প্রাপ্ত জঙ্গিবাদী সংগঠনের সদস্য না, ধারাবাহিকতার অংশ। কারণটা হলো যেখানে নিষিদ্ধ জনসভা করা নিষিদ্ধ সকলের জন্য, এনসিপির জন্য বিশেষ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, ওদেরকে ঠান্ডা পানি দিয়ে পরিবেশটাকে ঠান্ডা রাখার। কতজন লোক উপস্থিত হয়েছে, কয়জন লোক এখানে এসে অংশগ্রহণ করেছে, কি দাবি তুলেছে, এইটার কথা আমি বাদই দিলাম। কিন্তু তাদেরকে সুন্দর পরিবেশে করার জন্য, তাদের মঞ্চ বানানোর জন্য আয়োজন রাত ভরে হয় কোন জায়গাতে, সেখানে নিরাপত্তা নিয়েও ওদের কোনো ব্যবস্থার কোনো চিন্তা নেই। কারণটা হলো সবই হলো নাটক, এবং একই জায়গা থেকে উৎস মুখ থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধ দখলদার সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তারই উপদেশে এই আয়োজন হয়েছে। যে কারণে এই যে বেআইনি কাজগুলোকে আইনি মোড়কে করার জন্যই আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আয়োজন করা হয়েছে। এই আয়োজনগুলি হলো, লক্ষ্য হলো একটাই, সেটা হলো বাংলাদেশের বিরোধী শক্তিকে, পাকিস্তানি দালালদের, আইএসআইয়ের এজেন্টদের এবং বাংলাদেশ বিরোধী শক্তিকে টিকিয়ে রাখার জন্য। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা যে বলছে এক ভাই একটু আগে, যে উনি 84 বছর, উনি 84 বয়স হয়েছে, তাতে কিছু আসে যায়, উনি ক্ষমতা ছাড়বেন না, উনি রাষ্ট্রকে, রাষ্ট্রীয় ক্ষমতাকে দখল করে রাখবেন, দখলদারদেরকে সাথে নিয়ে, জঙ্গিদের সাথে নিয়ে, যারা রাজনীতি নিষিদ্ধ, যাদের রাজনীতি করা আন্তর্জাতিকভাবে, হিজবুত তাহরির থেকে আরম্ভ করে ওই আইএস এর মতো সংগঠনের পতাকা নিয়ে যারা বাংলাদেশে অবাধে মিছিল করে, তাদেরকে পৃষ্ঠপোষকতা করা, রক্ষা করার জন্য নির্বাচন দেওয়া যাবে না, নির্বাচন করবে না, নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে কারণে উনি সকালে বিকালে দুপুরে উনি যুদ্ধ অবস্থা দেখে, এখন যুদ্ধের নাটক শুরু করেছেন। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে তাকে ব্যান করার আয়োজন উনি সম্পন্ন করেছেন। এরপরে কিন্তু কোনো গণতান্ত্রিক শক্তি, যারা বামাতি বলেন, বামপন্থী বলেন, অতি বামপন্থী আর ডানপন্থী আর জঙ্গিবাদী, সবই কিন্তু একটা উদ্দেশ্য, তারা হলো বাংলাদেশকে লুটেপুটে খাবে, নিজের স্বার্থ দেখবে। দেশের স্বার্থের চাইতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত স্বার্থ, গোষ্ঠী স্বার্থ এবং বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষার জন্য তার এই একের পর এক অপকর্ম, বেআইনি কর্ম, অসাংবিধানিক কর্মকাণ্ড, যেটা বাংলাদেশের মানুষের উপরে, মুক্তিকামী গণতন্ত্রকামী মানুষের উপরে, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ মানুষের উপরে, এদেশের বিবেকবান শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক থেকে আরম্ভ করে আইনজীবী, পেশাজীবীদের উপর আঘাত করা, ক্ষতি করা এবং একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ বিরোধী শক্তিকে ব্যবহার করার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বিদেশি প্রভুদের জন্য অত্যন্ত একটি সুন্দর ঠিকানা, সেই ঠিকানা তাদের কাজ করা, একের পর এক কাজ করে যাচ্ছে। আজকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাতিল করে দেওয়ার আয়োজন ছাড়া কিছুই না। একটি দেশের জাতীয় সঙ্গীত, একটি দেশের সংবিধান, এটা তো মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে এটা নির্ধারিত হয়ে গিয়ে, আজকে সেই সংবিধানকে পরিবর্তন করবে, সংস্কার করবে কে? অবৈধ সরকার, অবৈধ উপদেষ্টা আসিফ নজরুল। তার পরিচয় কি, তার আত্মপরিচয় কি জাতি জানে, দেশবাসী সারা দেশে খুব ভালো করেই তাকে চেনে। নাসিম ভাই একটু ধন্যবাদ। একটা মানে প্রশ্ন সবসময় আমরা শুনতেছি গত 9 মাস ধরে, প্রশ্নটা আমারও পার্সোনালি জানা হয়েছে, অনেকেই আমাদেরকে প্রায় মোর দেন 100 সেম কোয়েশ্চেন করছে আমাদেরকে, যে কেন আমরা জানতে পারলাম না যে এই যে মানে 5ই আগস্ট আগে কি হচ্ছে, আমাদের কি গোয়েন্দা ব্যর্থতা ছিল নাকি আমরা জানতাম তথ্য, আমরা এটাকে প্রোটেক্ট করতে পারি নাই, মানে এই সামগ্রিক বিষয়টা আপনি যদি একটু বলতেন আমাদের, যে আমাদের ডিজিএফআই, এনএসআই, এসবি কত কিছু আছে আমাদের, আমরা কেন কোনো কিছু টের পেলাম না, নাকি আমরা টের পাইছিলাম আমরা পেতে পারছিলাম না, মানে এই বিষয়টা যদি আপনি একটু টু দা পয়েন্ট আমাদেরকে একটু বলেন। কারণ গোয়েন্দা ব্যর্থতা তো ছিলই, গোয়েন্দা ব্যর্থতা ছিল, চক্রান্ত ছিল, দেশি বিদেশি চক্রান্ত ছিল, বিশ্বাসঘাতকতা ছিল, এবং সর্বোপরি আমি বলবো এটা কত বড় দুর্ঘটনা বাংলাদেশের জন্য ঘটতে পারে, এটা হয়তোবা আজ করার মতো আমরা অতটা আশাই করতে হয়তো পারি। আমরা জানতাম আন্তর্জাতিক চক্রান্ত, দেশীয় চক্রান্ত, বিশ্বাসঘাতকতা আছে, কিন্তু এইভাবে এত বড় আঘাত আসবে যেটাকে
আমরা মোকাবেলা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হব, এই ব্যর্থতার কথা তো স্বীকার করতেই হবে। অস্বীকার করার নাসিম ভাই, আমার কথা হলো কি, এটা কি গোয়েন্দা ব্যর্থতা নাকি আমাদের দলীয় ব্যর্থতা। দলীয় ব্যর্থতা? এটা হলো আমাদের মূল প্রশ্নটা আর কি। দেখেন, একটি রাষ্ট্র পরিচালিত হয় সরকার দ্বারা, আর রাজনৈতিক দল পরিচালিত হয় রাজনৈতিক নেতাকর্মীদের, তৃণমূলের সমর্থকদের দ্বারা। সুতরাং দুইটাকে আলাদাভাবে দেখতে হবে, দুইটাকে একাকার করা যাবে। রাজনৈতিক দল হিসেবে সরকার, আওয়ামী লীগের যে সরকার, সেই সরকার যখন ষড়যন্ত্রের কাছে, বিশ্বাসঘাতকতার কাছে এবং আন্তর্জাতিক চক্রান্তের কাছে যখন সরকার যখন টিকতে না পারে, সেক্ষেত্রে তো সেটার তো একটা দায় ব্যর্থতা তো আওয়ামী লীগের নিবে না, এই কথা তো আমি বলতে পারবো না। সেক্ষেত্রে এই একই সাথে আমাদেরও ব্যর্থতা আছে, দলেরও ব্যর্থতা অবশ্যই আছে। কারণ আমরা তো রাজপথে নেমে আমাদের নেতাকর্মীরা যেভাবে শুরু করেছিল প্রতিবাদ শান্তিপূর্ণভাবে, সেই প্রতিবাদ কিন্তু আমরা করতে শেষ দিকগুলোতে আমরা করতে পারিনি। কেন পারিনি এটা পরিষ্কারভাবে আমি বলতে পারি, আমাদের করতে দেওয়া হয়নি। এখানেই তো ঘটনা ঘটে গিয়েছে, এখানেই তো বিশ্বাসঘাতকতা হয়েছে। যারা অর্বাচীনের মতো এই কাজটি আমাদের করতে বাধ্য করেছে, তাদের প্রতি তারা যে এই ষড়যন্ত্রের সাথে অংশ ছিল না, এই কথা তো আমি বলতে পারবো না। আচ্ছা নাসিম ভাই, আমি যদি একটা জিনিস জিজ্ঞেস করি আপনাকে, আমরা মানে সবাই জানি যে প্রতিদিন সকালে নাকি ডিজিএফের চিফ নেত্রীকে একটা ব্রিফ দেয়, বা যারা টপ অফিসার তারা নেত্রীকে একটা ব্রিফ দেয় এভরি মর্নিং। এটা আমরা শুনি, আপনি অবশ্যই জানবেন, এটা আমরা তো জানি না। তো ওনারা আসলে ধরেন 4 তারিখ সকালে কি ব্রিফ দিছিল নেত্রীকে আসলে, বা 3 তারিখ সকালে বা 2 তারিখ সকালে ওনারা কি এই যে ডেলি ব্রিফে কি নেত্রীকে কোনো কিছু বলে নাই যে কি হচ্ছে আসলে? এ প্রশ্নের জবাব তো ওই সময় যারা দায়িত্ব ছিল তাদেরকে জাতির কাছে দিতে হবে, তারা কি ব্রিফিং দিয়েছিল। তবে তারা যে যাই দেখ না কেন, তারা কিন্তু বিভ্রান্ত করেছে, এটাই আমি ধরে নেব এবং এটাই আমার মনে হয়েছে, এবং এটাই সমাবেশ করতে পারলো, মানে ডিএমপি এটা হলো যে এটা বেআইনি কাজ, অবৈধ সরকারের অবৈধ কাজ, দখলদারিত্বকে টিকিয়ে রাখার যে ধারাবাহিক যে নাটক, এটা তারই ধারা। এই বিষয়টি এটা তো পরিষ্কারভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চরমভাবে এটা চরম আঘাত, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপন্ন আজকে বাংলাদেশের কারণটা হলো যে আরাকান আর্মি কেন বাংলাদেশের ভিতরে এসে তারা উৎসব করে, এই অধিকার কে তাদেরকে দিয়েছে? যারা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের নিজেদেরই বৈধতা নাই, তারা আরাকান আর্মিকে বাংলাদেশের ভূমিতে তারা বিচারণ করে, তারা এখানে উৎসব করে, তারা আনন্দ উৎসব করে। এটা তো কল্পনাই করা যায়, একটি স্বাধীন সার্বভৌম দেশের ভিতরে এটা কিভাবে সম্ভব? আজকে জাতিসংঘের নামে এখানে করিডোরের যে পরিকল্পনা নিয়ে যে বিদেশি পশ্চিমা দেশগুলো যে ষড়যন্ত্র করছে, সেটা তো প্রকারান্তরে বাংলাদেশকে আরো মারাত্মক ধরনের ঝুঁকির ভিতরে এবং মারাত্মক ধরনের বাংলাদেশকে যুদ্ধের পরিবেশ, বাংলাদেশকে আরেকটি রাষ্ট্রের সাথে যুদ্ধের পরিস্থিতির ভিতরে ফেলে দিলে আমাদের দেশের অর্থনৈতিক সক্ষমতা কতটুকু আছে সেটা সবাই আমরা জানি। সেক্ষেত্রে আমরা কেন মায়ানমার সরকারের সাথে আমরা যুদ্ধে লিপ্ত? আরাকান আর্মিদেরকে যদি মানবিক সহায়তার কথা যেটা বলা হয় যে করিডোর, সেটা যদি দিতে হয়, জাতিসংঘ আরো যারা দিতে চায়, জাতিসংঘকে কারা ব্যাক করে সবাই জানে, তাদের যদি প্রয়োজনে অন্য জায়গা থেকে অন্য দেশগুলোকে ব্যবহার করতে পারে, মায়ানমার সরকারের সাথেও তারা যোগাযোগ করে তাদের এই করিডোরে, মানবিক করিডোরে তারা সেখান থেকেও তৈরি করতে পারে, অন্য কোনোভাবে জায়গাও করতে পারে। কিন্তু বাংলাদেশকে কেন তারা ব্যবহার করে? এটা বাংলাদেশের মাটি ভূমিকে ব্যবহার করে বাংলাদেশকে প্রকারান্তরে এখানে বেআইনি অস্ত্র ব্যবসা, ড্রাগ থেকে আরম্ভ করে এই অঞ্চলকে অস্থির করে তুলবে। পার্বত্য চট্টগ্রাম 3টি জেলা এবং কক্সবাজার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বের সুন্দর নান্দনিক সমুদ্র সৈকত সম্পন্ন জেলাটি সহ বে অফ বেঙ্গলকে অশান্ত করে, এবং এই অশান্ত করার পিছনে এই অবৈধ দখলদার ইউনূস সরকারের কারসাজি, ষড়যন্ত্র এবং ব্যক্তিগত লাভের ব্যাপার। এবং এই ষড়যন্ত্রকারীরা যদি
বাংলাদেশকে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কখনই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি বিদেশিদের কাছে, পরাশক্তির কাছে অথবা পাশ্চাত্যের কাছে বিক্রি করতে উনি রাজি হননি। উনি রাজি হন নাই বিধায় জাতির পিতাকে জীবন দিতে হয়েছে, তার পরিবারের অধিকাংশ সদস্য সহ। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা উনিও কিন্তু বারবার বলেছেন, আমার বাংলাদেশের মাটি, বাংলাদেশের সেন্ট মার্টিন অথবা বাংলাদেশের একটি জায়গা যদি আমি পাশ্চাত্যের কোনো শক্তির কাছে আমি তাদেরকে যদি স্থাপনা করতে অথবা তাদেরকে যদি ঘাঁটি করার সুযোগ আমি দিতে দেই, তাহলে আমি সারা জীবন দেশের প্রধানমন্ত্রিত্ব করতে পারবো, আমি দেশের প্রধান হিসেবে আমি দেশের মানুষের জন্য কাজ করতে পারবো। কিন্তু আমি চাই না আমার দেশের 1 ইঞ্চি মাটি কোনো বিদেশি প্রভুদের কাছে আমরা লিজ দিয়ে আমাদের 17 কোটি মানুষের গণতান্ত্রিক যে অধিকার, 17 কোটি মানুষ, মেজরিটি মানুষ, এই দেশটা বাংলাদেশটা কারো কাছে, কারো তাবেদারদের কাছে, পশ্চিমাদের কাছে অথবা শক্তির কাছে আমাদের জায়গা কেউ দখল করুক, কেউ ঘাঁটি কারুক, অথবা সেটা সামরিক, মানবিক করিডোর যাই হোক না কেন, সেটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না, মানতে পারে না, এখনো মানে না, ভবিষ্যতেও কোনোদিন মানবে না। এবং এটা যখনই করা হয় প্রকারান্তরে বাংলাদেশকে বিদেশিদের সাথে, অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধের পরিবেশ, যুদ্ধ বাজিয়ে দিবে। সে যুদ্ধে আমাদের অর্থনীতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, আমরা ক্ষতিগ্রস্ত হব, বাংলাদেশ খণ্ড বিখণ্ড হবে। আমরা তাই আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন, এই কথাটি মানুষ তখন অনেকেই বিশ্বাস করতে পারেনি। আজকে মাত্র 9 মাসের ভিতরে এটা স্পষ্ট হয়েছে এবং দখলদার অবৈধ ইউনূস সরকার, তার উপদেষ্টারা, তার ঠ্যাঙারে বাহিনীরা এই বাংলাদেশের আজকে যে এটা নিয়ে তাদের কোনো কথা নেই, এই বিষয়টি নিয়ে তারা কোনো উচ্চবাচ্য করেন না। পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের করিডোর দেওয়া হয়ে গিয়েছে, আবার এই ধরনের নানা ধরনের কথা বলে প্রতারণা করছে। প্রকারান্তরে ইতিমধ্যেই বাংলাদেশে কিন্তু এদের একটি করিডোরের নামে বাংলাদেশ কিন্তু পরাধীনতার শৃঙ্খল ইতিমধ্যেই আবদ্ধ হয়ে গিয়েছে। থ্যাংক ইউ বাহাউদ্দিন। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ, হ্যাঁ, আর সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ যারা চায় না, তারা একদিকে নানান নাটক করে। এই নাটকের সাথে বিএনপিও যেমন জড়িত, ডক্টর ইউনূস যেমন জড়িত, জামাতি ইসলাম, হিজবুত তাহরীর, খেলাফতি, তারা সবাই কিন্তু এক ও অবিন। সকলের এই নাটকের পিছনে লক্ষ্য একটাই, বাংলাদেশকে ধ্বংস করা। বাংলাদেশ বিরোধী শক্তি সব একাকার হয়েছে। আর একটা জিনিস, অনেকেই আপনি আজকের এই টিমে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে দেখছেন, তারা কিন্তু আমি দেখছি তারা সবাই জানতে চায় যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে আমরা কি করতে চাই। আওয়ামী লীগ যে রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা, প্রকারান্তরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগকে শেষ করা, নিঃশেষ করা, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আবার বাঙালি জাতি আবার ঘুরে দাঁড়াবে, সে পথকে চিরস্থায়ী বন্ধ করার একটা প্রয়াস নিয়েছে। সেটা কিন্তু এই আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা আমাদের আওয়ামী লীগের পেজে আমরা কিন্তু দেশবাসীর কাছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এই অগণতান্ত্রিক এই অবৈধ সরকারের অবৈধ আদেশকে, এই অবৈধ পরিকল্পনার বিপক্ষে, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করার বিপক্ষে সর্বাত্মক প্রতিবাদ, সর্বাত্মক বিক্ষোভ, সর্বাত্মক প্রতিরোধ করার জন্য। কারণ অগণতান্ত্রিক শক্তির, অশুভ অবৈধ শক্তির বিপক্ষে লড়ার অধিকার আমাদের আছে, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর আছে, বাংলাদেশের মানুষের, প্রতিটি মানুষের এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবার অধিকার আছে। এবং সেই ঘুরে দাঁড়াবার জন্য আওয়ামী লীগ দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছে, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর কাছে আমরা আহ্বান জানিয়েছি। ইতিমধ্যেই আমরা প্রতিদিন, প্রতিটি মুহূর্তকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই অশুভ শক্তির অবৈধ, অন্যায়,
এবং প্রহসনমূলক ষড়যন্ত্রমূলক সকল অপকর্ম বিপক্ষে আমরা অচিরেই ঘুরে দাঁড়াবো এবং আমরা বিজয়ী হব। অশুভ শক্তি, দখলদার শক্তি এবং শুধু ইনুজের এই যত ব্যক্তি স্বার্থ এবং তার গোষ্ঠী স্বার্থ, যারা বাংলাদেশকে বিদেশিদের কাছে বিকিয়ে দিয়ে তাদের অস্তিত্ব রক্ষার যে শেষ চেষ্টা, সেই চেষ্টার চির অবসান অনতিবিলম্বে হবেই হবে ইনশাল্লাহ। কারণটা হলো বাংলাদেশের মানুষ আপাতত শান্তিপ্রিয় মানুষ হিসেবে তারা হয়তো এখনো নিশ্চুপ আছে, তারা প্রতিবাদ করবেই, তারা প্রতিবাদ করবেই করবে, তারা প্রতিরোধ করবে। আওয়ামী লীগের প্রতিটি তৃণমূলের নেতা কর্মী থেকে আরম্ভ করে বাংলাদেশের প্রতিটি নাগরিক যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, যারা যে 30 লক্ষ শহীদ আত্মহতি দিয়েছে, যে 2 লক্ষ মা বোন সম্ভ্রমহানির বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে রক্ষার জন্য সেই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে শক্তিশালী দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ টিকে থাকবে বাংলাদেশের জনগণের হৃদয়ে, বাংলাদেশের জনগণের ভালোবাসায়, এবং আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীরা আবার ঘুরে দাঁড়াবে। নাসিম ভাই, আমি একটু থামাবো, সরি। একটা প্রশ্ন অনেকে করছেন, আমাকে ইনবক্সে দিচ্ছেন। আমরা সবাই জানি যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আপনি অন্যতম মেন্টর এবং এটার প্রতিষ্ঠাতা আপনি। তো আমরা খুবই দুর্ভাগ্যজনক ভাবে এই 9 মাসে আমরা অনেকবার চেষ্টা করছি আপনার সভাপতি, আপনার সাধারণ সম্পাদককে রিচ করার, তাদেরকে অনলাইনে অ্যাক্টিভ করার। আর যেখানে মাননীয় নেত্রী আমাদের লাইভে আসছেন, আমরা ওনাদেরকে অনেক চেষ্টা করছি, কি কারণে অনলাইনে আসতেছেন না, মানে এই বিষয়টা যদি আপনি একটু আমাদেরকে বলেন। কারণ সবাই জানতে চাচ্ছে যে ছাত্রলীগ খুবই অ্যাক্টিভ, আওয়ামী লীগ অবশ্যই অ্যাক্টিভ, আপনারা সবাই অ্যাক্টিভ, কিন্তু স্বেচ্ছাসেবক লীগ কেন অনলাইনে তারা অ্যাক্টিভ না? কেন তাদেরকে এত রিকোয়েস্ট করার পরেও তারা কেন অনলাইনে অ্যাক্টিভ হচ্ছে না? এই বিষয়ে আপনার সুস্পষ্ট টু দা পয়েন্ট আনসার আমরা চাই। কারণ সবাই আমাকে জিজ্ঞেস করতেছে যে দাদা জিজ্ঞেস করেন নাসিম ভাইকে, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেক্রেটারি তারা কেন নিখোঁজ, তারা কেন অনলাইনে অন্তত পক্ষে একটা শব্দ বলতেছে না? কাইন্ডলি যদি আমাদেরকে এটা বলতেন, আই থিঙ্ক সবাই এটা শুনতে চাচ্ছে আপনার কাছ থেকে। নাসিম ভাই, তারা আছে, কাজের সাথেই আছে, তারা হয়তো অনলাইনে আসতে চায় না, যাতে অচিরেই আসে, অনতিবিলম্বে আসে, সে ব্যাপারে বিষয়টি আমি দেখব ইনশাল্লাহ। তবে এটা তো একটা সবকিছু মিলিয়ে যে পরিস্থিতিটা চলছে, এরা কিন্তু আছে, কাজের সাথে আছে, সংগ্রামের সাথে, আন্দোলনের সাথে আছে। তো শারীরিকভাবে নানা ধরনের জটিলতাও আছে, আর সবকিছু মিলিয়ে কর্মীরা ঠিক আছে। আর স্বেচ্ছাসেবক লীগের আমি প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি, প্রতিষ্ঠাতা আমাদের সংগঠনের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তারই নির্দেশ পরামর্শ, তারই লিডারশিপেই স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়েছে। আমি প্রতিষ্ঠাতা সভাপতি। এটা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা বোধহয় অনেক সময় হয়ে যায়, অনেকে ভুল বোঝে। এটা আমি নিজেই বিষয়টিকে আমি পরিষ্কার। না নাসিম ভাই, মানে ভাই প্রতিষ্ঠাতা বিষয়টা মাই মিস্টেক। মানে আপনি অবশ্যই এটা অন্যতম মেন্টর, আমরা সবাই জানি। তো এটা আমরা জানি যে ওনারা কাজ করতেছেন, কিন্তু রাজনীতিতে তো ভিজিবিলিটিটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি কত কাজ করেন কি না করেন এটা কেউ দেখবে না যদি আপনি না দেখেন। আমরা অধিকারের জন্য, প্রতিষ্ঠার জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য গণতান্ত্রিক দল হিসাবে আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব। অস্তিত্ব রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ মানুষের সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য, রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা যেখানে যতটুকু প্রয়োজন, এ কথাটি বলতেই হয়। না বললে তো ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে সাধারণ মানুষের ভিতরে, কর্মীদের ভিতরে। আমাদের আজকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার পথ থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার সব ষড়যন্ত্র, সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। এখন আমাদের তারপরও আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে গণতান্ত্রিক দল হিসাবে বঙ্গবন্ধুর আদর্শের দল হিসাবে আওয়ামী লীগ এদেশের জনগণকে সাথে নিয়েই যেখানে প্রয়োজন, যা প্রয়োজন, সব ধরনের প্রতিরোধ, প্রতিবাদ আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা চালিয়ে যাব। প্রতিটি মুহূর্তকেই আমরা গুরুত্বপূর্ণ ধরি,
প্রতিটি সময়কেই আমরা গুরুত্বপূর্ণ হিসাবে মনে করি এবং আমাদের পরিষ্কার বলা আছে, নির্দেশনা দেওয়া আছে, ঘরে বসে থাকার আর সময় নেই, বেরিয়ে পড়ো বন্ধুরা, বেরিয়ে পড়ো জনগণ, সাধারণ জনগণ, আসুন আমরা সবাই মিলে এক হয়ে একাত্ম হয়ে এই অশুভ শক্তি, এই অবৈধ দখলদার শক্তির কে ক্ষমতা থেকে সরিয়ে গণতান্ত্রিক শাসন কায়েম করি। আবার আমরা ঘুরে দাঁড়াই। জবাব একটাই, আমাদের প্রতিবাদ, আমাদের প্রতিরোধ, আমাদের সংগ্রাম জয় বাংলা স্লোগানের বিপক্ষে যার পক্ষে কথা বলতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, তাদের আত্মত্যাগের প্রতি আমাদের অম্লান অকৃত্রিম শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, তার পরিবারের প্রতিটি সদস্যের প্রতি আমাদের সেলুট। তাদের রক্তের ঋণ আমরা সারা জীবন বহন করব, যতদিন না পর্যন্ত এই খুনিদের, এই হত্যাকারীদের, এই জুলুমবাজদের, এই অত্যাচারিত অবৈধ দখলদারদেরকে আমরা আইনের আওতায় এনে এদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত না করব, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী আমরা লড়াই সংগ্রাম ধাপে ধাপে। আওয়ামী লীগ যোগ্য নেতৃত্বেই আওয়ামী লীগ এগিয়ে যাবে। আওয়ামী লীগ ভুল করে নাই। আওয়ামী লীগের পথ চলার পথে কখনো কখনো অনুপ্রবেশকারীরা ঢুকে গিয়েছে, সুযোগ সন্ধানীরা জায়গা করে নিয়েছে। আগামী দিনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা চালাবো, কোনো সুবিধাবাদী, কোনো অনুপ্রবেশকারী, কোনো স্বার্থান্বেষী মহল, কোনো দেশ বিরোধী শক্তি যাতে আওয়ামী লীগের ভিতরে ঘাপটি মেরে ঢুকতে না পারে তার প্রচেষ্টা থাকবে। সতর্কতার সাথে আমরা এই বিষয়গুলিকে অবশ্যই আমরা দেখব এবং এটা আমাদের এই কাজটি আমাদের করতে হবেই। এবং আমি বিশ্বাস করি এই অশুভ শক্তির হাত থেকে লড়াই করে আমরা যে সুন্দর বাংলাদেশ আবার বাংলাদেশের মানুষকে উপহার দেব, সেই উপহার সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ যদি উপহার দিতে হয় তবে অবশ্যই অবশ্যই নীতিবান, আদর্শবান, সাহসী, সৎ এবং দেশপ্রেমিক নেতৃত্বের ভিতর দিয়েই আওয়ামী লীগ করবো। এই প্রশ্নটার সাথে খুবই রিলেটেড, তারপরে আপনি একসাথে উত্তর দিতে পারেন। আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের কি বলে আন্তর্জাতিক লবিং দুর্বল না, আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা নাই। কারণ দুনিয়া যেসব দেশে লবিং বা লবিস্ট লিগাল, তাদের পরিপূর্ণ লিস্ট আছে সে লবিং কর্পোরেশনের, এবং আপনি যদি সেখানে সার্চ করেন বা আপনি যদি সেখানে দেখার চেষ্টা করেন কে লবিস্ট নিয়োগ দিল, কত টাকা দিল, কত দিনের কন্ট্রাক্ট, প্রায় সবকিছুই প্রায় উন্মুক্ত। আমি আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লবিস্ট খুঁজে পাইনি। আমি ভুল হলে নাসিম ভাই আপনি আমাকে সংশোধন করবেন। যেটা বলেছেন ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো আছে, তবে আমরা এগুলো সক্রিয় বিবেচনার ভিতরে আমাদের আছে। আইভি রহমান চট্টগ্রাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র, জনপ্রিয় মেয়র, তার প্রতি মানুষের আস্থা, ভালোবাসা, বিশ্বাস কিন্তু নারায়ণগঞ্জের মানুষের যেমন আছে, সারা দেশে কম বেশি মানুষ তাকে ভালোভাবেই জানে। তাকে অন্যায়ভাবে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে, তাকে গ্রেপ্তার রাতে তার বাড়িতে ঘেরাও করা হয়েছে। সে সাহসের সাথে সে রাত্রে বাসা থেকে বের হয়নি, গ্রেপ্তার বলেছে, প্রশাসনকে বলেছে সকালবেলা সে আইনের পক্ষে থানায় যাওয়া, যেখানে তাকে নিয়ে যাওয়ার আইন প্রয়োগকারী সংস্থা তাদের সাথে যাওয়া, সে গিয়েছে। সে কিন্তু একটি কথা বলেছে, জনগণের কাছে বিচারের রায়, তাকে বেআইনিভাবে বিনা ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের একজন নেতা হিসাবে, নেত্রী হিসাবে আমরা এই গ্রেপ্তার তীব্র নিন্দা জানাই এবং আমাদের অনেক অনেক জাতীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা প্রবীণ নেতৃবৃন্দদেরও যেভাবে বেআইনিভাবে গ্রেপ্তার করেছে, একই ধারাবাহিকতা তাকেও গ্রেপ্তার করে। সকল গ্রেপ্তারের আমরা নিন্দা জানাই এবং এই সবাই রাজবন্দী, তাদের মুক্তি দাবি করি। মিথ্যা মামলা, সকল মিথ্যে মামলা বাংলাদেশে আওয়ামী লীগের সহ সকল মানুষের বিপক্ষে অবৈধ দখলদার সরকার যত মিথ্যে মামলা দিয়েছে সেই মামলা প্রত্যাহার করা উচিত। সকল রাজবন্দীদের মুক্তি আমরা দাবি করি। আর আইভি রহমান যে কথাটি বলেছে যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলার কারণেই তাকে গ্রেপ্তার করেছে, এটা কত দূর লজ্জাজনক, দুঃখজনক, হৃদয় বিদারক যে আজকে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জয় বাংলা বলা যায় না।
এই জয় বাংলা বন্ধ কথা বন্ধ করার জন্য অবৈধ দখলদার ইউনূস সরকার তার ঠ্যাঙারের বাহিনী বিভিন্নভাবে আমাদের দুজন চাঁপাইনবাবগঞ্জের আমাদের দুইজন সহযোদ্ধা ছাত্রলীগের কর্মী জীবন দিয়েছে, এরকম অনেকে গ্রেপ্তার হয়েছে, অনেক অত্যাচারের অঙ্গহানি ঘটেছে। তো আমরা মনে করি এই বৈষম্যের, এই অন্যায়, এই অবিচারের, এই জুলুমবাজির অবসান হবে এবং জুলুমবাজদের, দুর্নীতিবাজদের, অবৈধ দখলদারদের বাংলার মানুষের সামনে, আইনের সামনে কাঠগড়ায় তাদের অবশ্যই দাঁড়াতে হবে। সেদিন হয়তো বেশি দূরে নয়। দালালি অর্গানাইজেশন পরিণত হয়েছে, বলতে খুবই লজ্জা হয়, খুবই দুঃখ লাগে। ইউনাইটেড নেশন এখন গুটি কয়েক দেশের ক্রীড়নকে পরিণত হয়েছে। গাজায় তাদের মানবতা লঙ্ঘিত হয় না, মানবতা বিরোধী অপরাধীদের জন্য গাজায় যে তারা তদন্ত করতে পারে না। তারা বাংলাদেশ নিয়ে ভাবে বাংলাদেশে কি হয়েছে, তারা বাংলাদেশের বিপক্ষে, জনগণের বিপক্ষে, নির্বাচিত সরকারের, দেশরত্ন শেখ হাসিনা সরকারের বিপক্ষে তারা তাদের তদন্ত প্রতিবেদন দেয়, বিতর্কিত, খণ্ডিত এবং যেটা সরাসরি এটা অবৈধ দখলদার সরকারের দালালি করা ছাড়া আর কিছু না। সেখানে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছে, সেখানে যে 26 জন, সেখানে যে 25 জন মানুষ যে অন্যায়ভাবে জঙ্গিদের দ্বারা জীবন দিল, উৎসর্গ করলো, যাদেরকে শহীদ বলি আমরা, সেই শহীদদের পক্ষে ওনারা কোনো কথা বলতে পারে নাই। ওনারা যুদ্ধ নিয়েও কোনো তাদের কোনো উদ্বেগ নেই, কিন্তু বাংলাদেশের মানবিক করিডোরের নামে আরেকটি রাষ্ট্র দখল করার জন্য, পরাশক্তিকে, পাশ্চাত্যদেরকে রাস্তা তৈরি করার জন্য ওনাদের যত দায়িত্ব, ওনাদের দায়িত্ব হলো অশান্তি সৃষ্টি করা, দেশকে, পৃথিবীকে অশান্তি ছড়িয়ে দেওয়ার জন্য অস্ত্র ব্যবসায়ীদের এবং পরাশক্তির দালালি করাই হলো জাতিসংঘের আজকে কাজ। আজকে মানবতা যেখানে লঙ্ঘিত হয়, মানবতা যেখানে বারবার বিপর্যস্ত হয়, সেই মানুষদের পাশে জাতিসংঘ কথা বলতে পারে না। এটা খুব নতুন 10 বছর 20 বছরের ইতিহাস না। এটা প্যালেস্টাইনের যে কাহিনী, ইসরায়েলিরা কি করেছে না করেছে সেটা নিয়ে সত্য কথা বলার মতো একটুকু সাহস দেখাবার মতো যোগ্যতা এই জাতিসংঘের নেই। তারা দালালি করে। এখন শোনা যাচ্ছে জাতিসংঘের কর্মকর্তারা, ওনারাও নাকি আমাদের মেটিকুলাস ডিজাইনের যে জনক, সন্ত্রাসীদের, জঙ্গিবাদীদের যে প্রধান পৃষ্ঠপোষক, তার থেকে সুবিধা শুধুমাত্র ক্লিন্টন ফাউন্ডেশনেই না, তার কাছ থেকে বিশেষ সুবিধা নাকি এই সকল আন্তর্জাতিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন জন সুবিধা নিয়ে থাকে। এটা যদি সত্যি হয় খুবই দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এই অশুভ শক্তির বিপক্ষে আমরা প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং বাংলাদেশের মানুষ এবং বিশ্বের শান্তিপ্রিয় মানুষ, গণতান্ত্রিক মানুষ আজকে তাই একটি পরিষ্কার ভাষায় তারা বলতে চায়, আমরা সারা দুনিয়াতে শান্তি সৃষ্টি করতে চাই। সারা দুনিয়ার শান্তির লক্ষ্যে জাতিসংঘের উচিত ভূমিকা পালন করা, ইতিবাচক পজিটিভ ভূমিকা পালন করা। তারা কারো তাবেদারি করতে পারবে না, তাবেদারি করা উচিত না। বাংলাদেশের আইন অনুযায়ী, সাংবিধানিক আইন অনুযায়ী বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তারা ভূমিকা রাখতে পারে না। তারা বাংলাদেশের মানুষের, এত মানুষ গত 5ই আগস্টের আগে এবং 15ই আগস্ট থেকে অদ্যাবধি পর্যন্ত জীবন দিয়েছে, তাদের জীবন রক্ষার জন্য একটি আবেদন তো আজকে আমরা দেখতে মাননীয় সংসদ এ ধরনের ঘটনা বাংলাদেশে আছে। মাদ্রাসা, প্রচুর মাদ্রাসা আছে। এটা নতুন স্বাধীনতার, মহান স্বাধীনতার পরে এই মাদ্রাসা সৃষ্টি হয়েছে এটা এরকম না, হয়তো সংখ্যায় অনেক বেড়েছে, এর আগেও ছিল। এমনকি ব্রিটিশ আমলেও কিন্তু মাদ্রাসার শিক্ষা ছিল, কম ছিল। যাই হোক, এটা পরিমাণে বেড়েছে এবং এখানে অনুপ্রবেশকারী এবং ধর্ম ব্যবসায়ীদের একটি আস্তানা গড়ে উঠেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে, ধর্মকে ব্যবহার করে যারা রাজনৈতিক ফায়দা লোটে এবং ধর্মকে ব্যবহার করে যারা চক্রান্ত করে, সেই তাদের বিপক্ষে
বাংলাদেশ আওয়ামী লীগ নীতিগতভাবে আদর্শগতভাবেই তাদেরকে আমরা ঘৃণা করি। তবে ধর্মে এবং অনেকে আওয়ামী লীগের লোক এখানে অনেক ধর্মপ্রাণ মুসলমানরা এই দলটি করে, এবং যেমনই ভাবে অন্যান্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেমন আওয়ামী লীগকে সমর্থন করে নীতিগত কারণে, আওয়ামী লীগের অনেক মানুষ আছে তারা নীতিগতভাবে ধর্মপ্রাণ এবং ইসলামিক চিন্তায় বিশ্বাস করি এবং নামাজ ইত্যাদি ধর্মের যে অনুশাসনগুলো এগুলো প্রতিপালন করে। সেক্ষেত্রে একটা বিভ্রান্তি আছে, মনে করে এই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারলে, এটার পৃষ্ঠপোষকতা করলে, সৃষ্টি করলে হয়তোবা আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে বিশেষ কোনো অনুকম্পা ক্ষমা পাওয়া যাবে, যার ভিতর দিয়ে পরকালে শান্তি, পরকালে তারা ভালো কিছু অর্জন করতে পারবে, সেই লক্ষ্যে করে। এটা নিয়ে কথা আছে। তবে এটার সাথে আওয়ামী লীগের ধর্মপ্রাণ মুসলমানরা জামাতিদেরকে, জঙ্গিবাদীদেরকে এবং ধর্ম ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার জন্য করে, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে না, আমরা করিও না। হয়তো ব্যক্তিগতভাবে বিভিন্ন পর্যায়ে কোনো জায়গায় আওয়ামী লীগের কোনো না কোনো নেতা, কোনো না কোনো সদস্য অথবা অনুরাগী এই সকল কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা মনে করি যে এটা উচিত না, অনুচিত, এবং এগুলো আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনে এগুলোকে আরো সতর্কতার সাথে এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন আছে। বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, জাতির পিতার আদর্শ রক্ষার জন্য, মুক্তিযুদ্ধের আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা জন্য 17 কোটি মানুষের স্বার্থে আমরা এগিয়ে আসব। দেশবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী সমর্থকদের কাছে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে। আসুন আমরা সবাই মিলে এই অবৈধ দখলদার সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি এবং খুনিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করি। বাংলাদেশের মানুষের অধিকার আমরা ফিরিয়ে আনি, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনি, শান্তি সম্প্রীতির সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ে তুলি। পরিশেষে সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছাকাছি যাওয়ার যে একটি সুযোগ হয়েছে, এটা অবশ্যই আমি সম্মানের সাথে দেখি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।